মায়া, জলদি রেডি হয়ে এসো। তোমার মা সুস্থ হয়েছে কিছুটা, উনি কথা বলতে পারছেন। আদনান সাহেব বললেন। নিচে নামতেই মায়া এত বড়সড় একটা সুখবর পাবে ভাবতেই পারেনি। আমি আসছি এখনই বলেই মায়া উপরে চলে যায়। সাবিনা বেগম হেসে বলে, পাগলি একটা। রাবিয়া মনে মনে হাসলেও প্রকাশ করতে চাইছে না। বুঝতে পারছে আদনান সাহেব। মায়া রুমে ঢুকে দেখে অয়ন ফোন টিপছে। মায়া খুব তাড়াতাড়ি করে কাপড় নিচ্ছে, ব্যাগ গুছাচ্ছে। কাল যে এত জ্বর হলো, তার সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে। ফোনের দিকে তাকিয়ে বলল অয়ন, মা, মা কথা বলতে পারছে। উত্তেজিত হয়ে বলল মায়া, ও ভালো খবর তো। মায়া শাড়ি পাল্টে এসে অয়নের সামনে দাঁড়ায়। চুলগুলোকে খোপা করে নিতেই অয়ন চেঁচিয়ে ওঠে, কিভাবে চুল বাঁধলে টঙের মতো? জানো না ইসলামে এভাবে চুল বাঁধা নিষেধ। এভাবে নয়, আরও উপরে। মায়া পাল্টা জবাব দিয়ে দেয়, যেভাবেই হোক তুমি আরও নিচে বাঁধো। মায়া চুলগুলোকে একটু ঠিক করে অয়নের দিকে ফেরে, হয়েছে তো? না, হয়নি, আরও নিচে, ঘাড়ে বাঁধো। অয়ন হাত দিয়ে নিজের ঘাড়ে দেখিয়ে দেয়। এই আপনার কি মাথা গেছে নাকি? চুল কি ঘাড়ে বাঁধা যায়? আরে বোকা মেয়ে, সেটা বলিনি। আরও নিচু করে বাঁধতে বলেছি। আমি বোকা নই, আপনি। অয়ন ফোন রেখে উঠে আসে আয়নার সামনে। মায়ার চুলগুলোকে খুলে নেয়। দারুণ স্মেল আসছে, মাতাল করা একটা ঘ্রাণ। অয়ন যেন কোনো এক অজানা ঘোরে চলে গেল। কোনো রকম চুলগুলোকে পেঁচিয়ে ঘাড়ে ফেলে দিল। হাতের স্পর্শ পেয়েই মায়া সরে আসে। অয়নের চোখ পড়ে সাদা পিঠের কালো দাগটায়, সেই খুন্তি পোড়া দাগ। মায়া, হুম, কিসের দাগ এটা? উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে অয়ন। কিছু না, ওটা তো। একদম কথা ঘোরাবে না, মিথ্যেও বলবে না। আমি মিথ্যে বলি না, বলা পছন্দও করি না। মায়ের কথা শেষ না হতেই এক নিঃশ্বাসে বলে ফেলে অয়ন, মামি গরম খুন্তি লাগিয়ে দিয়েছিল। মায়া নুইয়ে বলে, মায়া, কেন? বিস্ময়কর কণ্ঠে প্রশ্ন করে অয়ন। কাঁচের জগ ভেঙে ফেলেছিলাম না, তাই। সামান্য একটা জগের জন্য এই মহিলা এতটা বাজে হয় কি করে মানুষ? মনে মনে বলছে অয়ন। আচ্ছা মায়া, তুমি এত সুন্দর করে কথা শিখেছো কিভাবে? সাধারণত গ্রামের মেয়েরা ভালো করে কথা বলতে পারে না, আর তুমি তো সরকারি স্কুলেও পড়ছো। মায়ার মলিন মুখ দেখে অয়ন কথা ঘোরাতে বলে। মায়া ধীর পায়ে হেঁটে টুলে বসে। জানেন তো, একসময় আমিও নামকরা স্কুলে পড়তাম। আপনাদের মতো না হলেও বেশ ভালো বাড়ি, সম্পদ, টাকা ছিল আমাদের। বাবা বিদেশে ছিল চাকরি সূত্রে। বসুন্ধরা ইনস্টিটিউটের নাম শুনেছেন তো? ওরই মালিক ছিল বাবা। বেশ বিলাসবহুল জীবন কাটিয়েছিলাম 12টি বছর। একদিন হঠাৎ বাবার ক্যান্সার ধরা পড়ে, লাস্ট স্টেজ। কোটি কোটি টাকা খরচ শুরু হয় বাবার জন্য। ক্যাশ টাকা শেষ হয়, তারপরে জমি জমা বিক্রি। 1 বছরে কোম্পানির হয় বেহাল অবস্থা, নিলামে ওঠে। বাবা বিছানায় পড়ে যায়। হঠাৎ একদিন বাবা স্ট্রোক করে, গলা ধরে আসে, মায়ের কথা আটকে আসছে। তারপর তারপরও আমরা বেশ ভালোই ছিলাম। তখন বাড়ি ছিল, বাবা একটি সমিতি খুলেছিলেন, সেখান থেকে টাকা আসতো। বিশাল বাড়ির অর্ধেকটা ভাড়া দেওয়া হয়, সেখান থেকেও টাকা আসে। বাবা মারা যাওয়ার 2 বছর পরও আমি মা বেশ সচ্ছলভাবে চলেছি। কিন্তু হঠাৎ কোনো এক কারণে মাও প্যারালাইজড হয়ে যায়। চিকিৎসার জন্য বাড়ি বিক্রি করা হয়, সমিতিও চলে যায়। মায়ের বাড়ির অবস্থাও ভালো ছিল না। মূলত মা গ্রামের গরিব ঘরের মেয়ে বলেই বাবা মাকে বিয়ে করেছিল। তখনই মামার বাড়িতে উঠি। মামার ছেলে মেয়ে নেই, আমাকে নিজের সন্তানের মতোই ভালোবাসতো। কিন্তু মামি, তারপর মামা সেখানে সরকারি স্কুলে ভর্তি করিয়ে দেয়। প্রথম প্রথম চলতে খুব কষ্ট হতো। ছোট ছিলাম, মানিয়ে নিতে কষ্ট হয়েছিল। পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্কুলে যেতাম, আর সুন্দর করে কথা বলতাম বলে ক্লাসে অনেক কিছু সহ্য করতে হয়েছে। কেঁদে বাড়ি ফিরতাম, বলতে পারতাম না কাউকে। মামা কাজে, মা অবশ। মামি তো কখনোই শুনতো না। তখন থেকেই আস্তে আস্তে সব অভ্যাস হয়ে গেছে। বাঁ হাত দিয়ে চোখ মুছে মায়া উঠে পড়ল। এমন সময় আদনান সাহেব নিচ থেকে ডাকলেন, মা, আর কতক্ষণ? এসো এবার, দেরি হয়ে গেল তো। আসছি বাবা।
বলেই মায়া তাড়াহুড়ো করতে লাগলো। বিয়ের সময় না তোমায় বোরকা দিয়েছে, ওটা রেখে দিয়েছ? কি ডিম পাড়তে? বোরকা পরে যাও, কাউকে রূপ দেখাতে হবে না, হেসে বলে অয়ন। মায়া দরজার সামনে যেও থমকে দাঁড়ায়। অয়নের এরূপ কথা বলবে কখনো আশা করেনি মায়া। বোরকাটা হাতে নিয়ে পরে নেয়। ড্রেসিং টেবিল থেকে কাজল নিয়ে ক্রিমের সাথে মিশিয়ে মুখে মেখে নেয়। অয়ন ভরকে যায় মায়ার এহনো কাণ্ড দেখে। রূপ দেখানোর হলে মাথায় কাপড় দিতাম না, শরীর দেখিয়ে শাড়ি পরতাম। আর আপনি তো আমায় বউ বলে মানেনি না, তাহলে ছোট পোশাক পরলেও হয়তো আপনার কিছু যায় আসে না। রূপ দেখানোর হলে যেসব নোংরা পোশাকই পরতাম। আরে নিজের গায়ের রং নিয়ে অহংকার করে চলতাম। বলেই মায়া একটা ওড়না কোনো রকমে পেঁচিয়ে হন হন করে রুম থেকে বেরিয়ে যায়। অয়ন বোকা বনে গেল। আরে আমি তো কথাটা ওকে হাসাতে বললাম, সিরিয়াসলি নিয়ে মন খারাপ করে ফেললো কেন? যে বলতে গেলাম। দূর, না, ও মন খারাপ করলে আমার কি? আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি না তো? ধ্যাত, আর ভালো লাগে না। কবে যে এ প্যারা থেকে বের হতে পারবো? নিজে মনে বলেই অয়ন ফোন লাগায় এশাকে। হ্যালো এশা, আসছি আমি আধ ঘন্টার মধ্যেই। আরে শুনো তো আমার কথা। হ্যালো এশা, হ্যালো। কল কেটে আসে। অয়ন ফোন বিছানায় ঢিল দিয়ে নিচে নেমে যায়। মা এসে আসছে, মনি ওর জন্য নাস্তা রেডি করো। বলেই অয়ন উপরে চলে আসছে। বেশ সুন্দর করে রেডি হয়ে নিল। রাবেয়া ও সাবিনা বেগম পাশাপাশি দুটো সোফায় বসে আছে। আজকাল সাবিনা বেগমের শরীর মোটেই ভালো যাচ্ছে না। আয়ু ফুরিয়ে এসেছে বুঝতে পারছে সাবিনা। রাবেয়া বেগমও বিষয়টা লক্ষ্য করছে। আজকাল তাকে উদ্দেশ্য করে কিছু বললে পাল্টা জবাব দেয় না। সারাদিন কেমন শুকনো মুখে বসে থাকে, ঘর থেকে বের হয় না, আগের মতো খাওয়া দাওয়াও নেই। তাই রাবেয়া বেগম ও আর তাকে কিছু বলে না। কোনো কাজ থাকলে মুন্নিকে বলে। ভাবছে আরেকজন কাজের মেয়ে রাখবে। প্রথম প্রথম ভেবেছিল সব কাজ মায়াকে দিয়ে করাবে, কিন্তু মেয়েটার উপরে তার এক অদ্ভুত মায়া কাজ করে। প্রকাশ করতে না পারলেও অনুভব করে সে। সাবিনা, জি কিছু লাগবে? না। কি হয়েছে তোমার? সাবিনা বেগম রাবেয়া বেগমের কথায় চমকে যায়। যাকে অপমান করা ছাড়া কখনো ভালো ব্যবহার করেনি, তার সাথে আজ মিষ্টি করে কথা বলছে সাবিনা। হ্যাঁ ভাবি। না কিছু হয়নি তো। ও আচ্ছা। মায়া দৌড়ে 119 নম্বর কেবিনে ঢুকলো। মাইমুনা বেগম। মায়া বলে ডাকতেই মায়া জড়িয়ে নেয় মাকে। আদনান সাহেব সালাম দিল কেবিনে প্রবেশ করে। আদনান সাহেবকে দেখে চমকে যায় মাইমুনা শেখ। আদনান ভাই আপনি? আমার শ্বশুর মা। তোমার মা আমাকে চেনে মায়া? কিভাবে? তোর বাবা আমার প্রাণ বাঁচিয়েছিল, আস্তে করে বলে মাইমুনা শেখ। মাইমুনা শেখ চুপ করে চেয়ে আছে মায়ার দিকে। মেয়েটাকে কেমন অন্যরকম লাগছে। বিবাহিত এক রূপী এসে গেছে। নাকফুলটা চেহারার সৌন্দর্য দ্বিগুণ করে তুলেছে। আপনারা কথা বলুন, আমি আসছি। বলেই আদনান সাহেব বেরিয়ে যায়। মায়া আয় আমার কাছে। মায়া মায়ের পাশে ঘেঁষে বসে। শ্বশুর শাশুড়ি কেমন মা? আদনান চৌধুরী মানে বেয়াই তো খুব ভালো লোক, কিন্তু বাড়ির অন্য সবাই? সবাই খুব ভালো মা, সবাই অনেক ভালোবাসে আমায়। জামাই খেয়াল রাখে তো, যত্ন করে তো? খুব করে মা, সেও অনেক ভালো। সবাই অনেক ভালোবাসে। গরিব বলে দূরে ঠেলে দেয়নি, সবাই খুব ভালো। মিশুক শাশুড়ি মাও অনেক ভালো। হাত কেটে গিয়েছিল বলে সঙ্গে সঙ্গে বেঁধে দিয়ে শাসন করে উপরে পাঠিয়ে দিল রেস্ট নিতে। কাজও তেমন করতে হয় না। যাক মা, শুনেও শান্তি পেলাম। শোন, তুইও শ্বশুরবাড়ির সবার অনেক খেয়াল রাখবি। আমি আর কতদিন? বাবা নেই, এখন ওনারাই তোর সব। সবাইকে ভালোবাসবি। আমায় ছুঁয়ে কথা দে, ও বাড়ি যাই হয়ে যাক, স্বামীর সাথে যাই হোক, কখনো ও বাড়ি ছেড়ে চলে আসবি না। কথা দে। মায়া কি করবে বুঝে উঠতে পারছে না। 6 বা 7 পর তো ওকে বেরিয়ে যেতেই হবে। কি বলবে ও? মায়া, হ্যাঁ মা, এই যে ছুঁয়ে কথা দিলাম তোমায়,
কথা রাখবো আমি, যেভাবেই হোক। আদনান সাহেব মা মেয়ের সব কথা শুনে নেয়। যেভাবেই হোক অয়নকে সে সাংসারিক করবেই। মায়া জীবনে অনেক কষ্ট করেছে, এবার সে একটু খুশি দেখতে চায় তার মায়া মাকে। সেখান থেকে সরে যায় আদনান চৌধুরী। ইমনকে ফোন লাগায়। হ্যালো ইমন। জি আঙ্কেল বলুন। আমি জানি তুমি ওই মেয়েকে ভালোবাসো, কিন্তু আঙ্কেল অয়ন, আমার কথা শোনো। যেভাবেই হোক তুমি ওকে তোমার ফাঁদে ফেলো, বাকিটা আমি দেখছি। বলেই কল কেটে দেয়। ইমন দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে বসে। মনে পড়ে যায় পুরনো কোনো এক স্মৃতি। ঈশা, কি পড়েছো এটা তুমি? কেন? ঈশা, আমি তোমাকে ভালোবাসা আর 5 জন তোমাকে দেখুক, তোমাকে নিয়ে সমালোচনা করুক, এটা আমি চাই না। চাও না তো ব্রেকআপ করে নাও। আমি আমার নিয়মেই চলবো, সে তুমি হও বা অন্য কেউ। তুমি কি একটু স্যাক্রিফাইস করে চলতে পারো না আমার জন্য? না। তাহলে আজ কি আমাদের শেষ কথা? তুমি চাইলে আজই শেষ। আসছি, ভালো থেকো। সেদিনই শেষ হয়ে যায় ইমন ঈশার 2 বছর 7 মাসের সম্পর্ক। শুরু হয় অয়নের সাথে। অয়ন জানতো না ঈশা তারই প্রাণপ্রিয় বন্ধুর এক্স ছিল। এখনো জানে না ইমন, প্রথম না জানলেও এখন জানে। 2 মাস আগে জেনেছে। সেও এক বিশাল ঘটনা। ইমন অতীত থেকে বের হয়ে আসে, প্ল্যান সাজিয়ে নেয় ঈশাকে নিজের করে পাওয়ার। আর মায়ার জন্য তার খুব দুঃখ হয়। মেয়েটা ছোটবেলা থেকেই দুঃখের সাথী হয়ে গেছে। মায়া মাঠ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরোয়, সাথে আদনান সাহেব। বৌমাকে নামিয়ে দিয়ে অফিস যাবে। ঈশা এসেছে চৌধুরী বাড়িতে। রাবিয়া বেগম সোফায় বসে টিভি দেখছেন। ঈশা এসে হনন করে রুমে ঢুকে সোফায় বসে পড়ল। কেমন আছো? হেসে বললেন রাবিয়া জামিন। ভালো আর থাকতে দিলেন কই? ছেলের রিলেশন থাকা সত্ত্বেও লুকিয়ে বিয়ে করিয়ে দিলেন গাইয়া এক মেয়ের সাথে। পারেনও আপনারা। ব্যাগ থেকে আয়না লিপস্টিক বের করতে করতে বলল এশা। সাবিনা বেগম রান্নাঘর থেকে সব শুনছে, তবে সামনে যেতে বা জবাব দিতে চায় না সে। বিভিন্ন রকম নাস্তা বানিয়ে দেওয়া হলো এশার সামনে। এটা সেটা দেখে নাক সিট করতেই রাবিয়া বেগম কাস্টার্ডের বাটিটা এশার দিকে এগিয়ে দিয়ে বলল, নাও আম্মু, এটা খাও। না বলে সরিয়ে দিতেই কিছুটা ফলসহ দুধ এশার ড্রেসে পড়ে যায়। আন্টি, কি করলেন এটা? জানেন ড্রেসটা কত শখের আমার। বয়স হয়েছে আপনার, বুঝুন এবার। আধিক্যতাটা না করলেই পারেন। এশা, আমি, থামুন তো, আমি ফ্রেশ হয়ে আসছি বলেই এশা গেস্ট রুমের দিকে চলে গেল। বাসায় ঢুকলো মায়া। মায়াকে দেখেই সাবিনা বেগম কাছে আসলেন। মুখে কি মেখেছিস? যা ধুয়ে আয়। আর চুলগুলো খোলা রাখবি না, যা। মায়া দ্রুত পায়ে রুমে গেল। বোরকা ওড়না রেখে শাড়ি কোমরে গুজে চলে গেল ওয়াশরুমের দিকে। অয়ন এখনো ফোন টিপছে, আর চোখে দেখে নিল মায়াকে। মায়া ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। মুন্নিকে দিয়ে অয়নকে ডেকে পাঠালো সাবিনা বেগম। ততক্ষণে ঈশা চলে এসেছে। দুজন দুজনের মুখোমুখি। ঈশা যেমন হাঁ করে দেখছে মায়াকে, তেমনি মায়াও দেখছে ঈশাকে। ঈশা মায়ার সৌন্দর্য দেখে হাঁ, আর মায়া ঈশার আসলিল পোশাক। এই মেয়ে, এদিকে এসো। মায়া নীরবে ধীর পায়ে হেঁটে ঈশার সামনে দাঁড়ালো। কি নাম? রিমোয়েনা শেখ মায়া। রাবেয়া জামিনের চোখে পানি টলমল করছে। এই বুঝি টুপ করে পড়ল? যাও, পাস্তা নিয়ে এসো আমার জন্য। নাম শুনেছ তো কখনো নাকি? না, শুনেছি, আনছি। বলে মায়া চলে যায়। উপর থেকে নামতে নামতে সবটা দেখে অয়ন। নিচে নামতেই এসা অয়নকে দেখে, জড়িয়ে নেয় মুরব্বীদের সামনে। রাবিয়া বেগম মাথা নামিয়ে নেয়। মায়াকে পাস্তা বানিয়ে দেয় সাবিনা বেগম। মায়া টেবিলে বাটিটা রাখতেই চুলগুলো খুলে যায়। কিছু চুল বাটির পাশে লাগতেই এসা জলদি করে চুল টেনে বাটির উপর ফেলে দেয়। আর পুরো বাড়ি মাথায় করে তোলে। ছোট লোকের বাচ্চা সহ ইত্যাদি ইত্যাদি বলে বকে। অয়ন কিছু বলে না, চুপ করে থাকে। তার মতে দোষটা মায়ারই। এশা অয়নকে দেখে বেরিয়ে যায়। রাবেয়া বেগম কেন যেন কিছু না বলেই মায়াকে বুকে জড়িয়ে নেয়। দুজনের স্তব্ধতার সাথে চোখের পানি ফেলছে। সাবিনা বেগম ওদের দিকে প্রশান্তিময় এক হাসি দেয়।
গাড়িতে উঠে বসলো দুজন। আচ্ছা এশা, তুমি শাড়ি পরতে পারো না? শাড়ি পরলে তোমায় দারুণ লাগে, ড্রাইভিংয়ে মনোযোগ দিয়ে বলল অয়ন। আমায় তুমি কবে দেখলে শাড়ি পরে? এই যে, ভার্সিটিতে। না, আমি তো কখনো শাড়ি পরিনি। আরে ওই যে, থামো, ওই সুন্দরী বউকে মনে ধরেছে বলে আমায় শাড়ি পরতে বলছো। ভুল বুঝছো আমায়। ভুল? কথা শেষ না হতেই কল আসে এশার ফোনে। নাম্বার দেখেই থমকে যায় এশা। অয়নের দিকে আর চোখে তাকিয়ে কল কেটে দেয়। কে কল করেছে? কেটে দিলে যে? জরুরি তাই না? ও আচ্ছা। পরপর দুবার কল আসলো, আবারও বিরক্তি নিয়ে কল রিসিভ করে এশা। হ্যালো, আজ তোমার মায়ের ব্রেন চেক আপ, ভুলে গেছো? জলদি আসো, ওকে বলে ফোন কেটে দেয়। অয়ন, আমার মায়ের ব্রেন ক্যান্সার। ঈশার মুখে কথাটা শুনে গাড়ি ব্রেক করে অয়ন। কি বলছো? হ্যাঁ, সেরে যাবে, তবে অপারেশন লাগবে, অনেক টাকার প্রয়োজন। তুমি তো জানোই। আজ জানাচ্ছ তুমি আমায়? তুমি কি পাগল? আজ অপারেশন? আর আজ আমি জানছি? এশা, তুমি এত ভেবো না, মা ঠিক হয়ে যাবে। কিন্তু টাকাটা? অয়ন ক্রেডিট কার্ডটা এশার হাতে তুলে দেয়। যা লাগে খরচ করো, আর আমি যাব তোমার সাথে। না, জোরে বলে ফেলে এশা। না মানে কি বলছো? না আসলে আমি বলছিলাম কি, তোমার যেতে হবে না। মায়া, খালামণি, ফুপি সবাই যাবে। বুঝো না তুমি গেলে? ওকে, তাহলে চলো, তোমায় নামিয়ে দিয়ে আসি বাড়ির সামনে। না না, মোড় পর্যন্ত দিলেই হবে। আচ্ছা, বলে আবার গাড়ি স্টার্ট দেয় অয়ন। এশা বাবা মায়ের বড় মেয়ে, দু বোন ওরা। এশা স্নেহা, মা আমেনা খাতুন, বাবা খোরশেদ আলম। বাবা ছোটবেলায় তাদের ছেড়ে চলে গেছে। মা তার সর্বস্ব দিয়ে মানুষ করতে চেয়েছে মেয়েদেরকে। ছোট মেয়েটা মানুষ হলো না বড় মেয়েটা। নিজের মেয়ে হলে হয়তো সংসার চালায় বিদায় কিছু বলতেও পারে না। স্নেহা মায়ের বাধ্য ও মনের মতো মেয়ে, আর এশা তার সম্পূর্ণ উল্টো। হসপিটালে ঢুকে হন্তদন্ত হয়ে ইমনের চেম্বার খুঁজতে থাকে এশা। ইমন এশাকে দেখে চেম্বারে নিয়ে যায়। এভাবে টেনে আনলে কেন? চিৎকার করো না, এটা হসপিটাল। মায়ের চেক আপ শেষ করে তুমি মাকে বাড়ি পাঠিয়ে দিয়েছ, এটা আমি জানি ইমন। আর তুমিই তো বলেছ ওষুধেই মা ঠিক হয়ে গেছে। তাহলে হসপিটালে এভাবে ডাকলে কেন? হাতে এটা কি দেখি? অয়নের কার্ড। এটা তোমার হাতে কেন এসা? ছাড়ো, আমার হাত ছাড়ো। কেন ডাকলে সেটা বলো। আমার সময় নেই, চুল ঠিক করে বলল এশা। এশা বসো, কিছু কথা আছে আন্টির ব্যাপারে। জলদি বলে ফেলো, বুঝতে পারবো না। এশা, মায়ের ব্যাপারে নিশ্চয়ই তুমি তাড়াহুড়ো করবে না। ঈশা বিরক্তি নিয়ে বসলো। বলো এবার। ঈশা, আমার চোখের দিকে একবার তাকাও তো। কি? এটা তোমার মাকে নিয়ে কথা? ঈশা, আমি তোমাকে আগের মতোই ভালোবাসি, শুধু তুমি দেখছো না। আমি ভালোবাসি না? আমি তোমার জীবনের প্রথম ছেলে, যাকে তুমি ভালোবেসেছ। এরপর তুমি অনেক রিলেশন করেছো, কিন্তু সবগুলোই স্বার্থের জন্য। আমি জানি সেটা। কি বলতে চাও সেটা বলো। কথা ঘোরাচ্ছ এশা? ইমন, আমি তোমাকে বিয়ে করতে চাই। চলো বিয়ে করে নি, আমাদেরও একটা ছোট্ট সংসার হবে। খুব যত্নে রাখবো তোমায়। সেটা আর সম্ভব না। আমি অয়নকে। অয়ন বিবাহিত, বোঝার চেষ্টা করো এশা। তাতে কি, ডিভোর্স দিয়ে দিবে, তারপর আমি বউ হব ওর। আমি কিন্তু টাকা পয়সার দিক দিয়ে অয়নের থেকে কম নেই। অয়নের সমানত নেই। টাকার সংসার চলে না ঈশা। আমি যেভাবে তোমাকে রাখবো সেভাবে তোমায় কেউ রাখবে না। এবার আমি আসছি। ঈশা উঠতেই ইমন ঈশাকে দেয়ালে চেপে ধরে। ঈশা, তোমার মনে আছে 8 মাস আগে আমি একদিন তোমাদের বাসায় গিয়েছিলাম? মনে ভয় ঢুকে যায় ঈশার। হ্যাঁ, তো 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 আমি কিন্তু রাতে তোমাদের বাসাতেই থেকেছিলাম, আর 12টার সময় রুমেও গিয়েছিলাম। আর আমি তো অয়নের মতো সাধু নই, আর তুমিও আমায় বাধা দাওনি। কি কি বলতে চাচ্ছ তুমি? যেটা তুমি বুঝতে পেরেছো সেটাই। তখন কিন্তু তোমার সাথে অয়নের রিলেশন কন্টিনিউ ছিল। ঈশা ঘামতে শুরু করে। ইমন ঈশাকে ধরে চেয়ারে বসিয়ে পানি এগিয়ে দিল। ঈশার মনোযোগ অন্যদিকে, মাথা ধরেছে। এমনটা তো হওয়ার কথা না। এটা সম্ভবই না।
কি করে হতে পারে? কিছুতেই কিছু মনে করতে পারছে না এশা। কিন্তু সকালে তো ইমন ওর মাথার কাছেই এসে বসেছিল, স্পষ্ট মনে আছে। এশা, কিছু বলো এশা। হ্যাঁ হ্যাঁ বলো। আমি তো বললামই, দেখো, যাই করো আমি অয়নকে ছাড়ছি না, কিছুতেই না। এশা শুনো আমার কথাগুলো, একটু মন দিয়ে টেবিলের উপর বসো। ইমন এশার দিকে মুখ করে। এশা, তুমি কি বোকা? অয়ন একটা ছেলে, আর মায়া ভাবি কি সুন্দর দেখেছো? তোমার থেকে রূপে গুণে সব দিক দিয়ে একদম অয়নের মনের মতো। তোমার কি মনে হয় এত সুন্দর বউ রেখে ও তোমাকে আর বিয়ে করবে? করলে তো বিয়ের দিনই ডিভোর্স দিত। আজ 10-12 দিন হয়ে গেল, কই দিয়েছে? এশা, ও তোমাকে ট্যাপে ফেলে ছেড়ে দিতে চায়। বুঝো একটু, মাথাটা খাটাও। আমি ওর ছোটবেলাকার বন্ধু, আমার চেয়ে বেশি তুমি ওকে চেনো না। ছেড়ে দাও ওকে। না, এটা সম্ভব না। আমি অয়নের বউ হবই। ওই মেয়েকে তো আমি। রিল্যাক্স এশা। দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার সব শখ আহ্লাদ পূরণ করব। আমি আসছি। অনেক বুঝিয়েছি, কিন্তু তুমি আমার কথা মানতে রাজিই নও। আর তুমি সত্যিই খুবই বোকা। আমার কথা না শুনলে কিন্তু আমি অয়নসহ সবাইকেই এই ফোনে রাখা প্রমাণ দেখিয়ে দেব। এসে আবারও চেয়ারে বসে পড়ল, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ইমনের দিকে। একদম ভুল কিছুই বলেনি। সত্যিই তো, আজকাল অয়নও জানি কেমন হয়ে গেছে, আগের মতো কেয়ার কম করে। আর আজ 13 দিন তাও ডিভোর্স দিল না। আর ইমনকে তো ভালোবাসতো, আর অয়নকে তো টাকার জন্য। এশা, কি ভাবছো এত? উঠে দাঁড়াও এশা, বিয়ের বন্দোবস্ত করো। ইমন এশাকে জড়িয়ে ধরল। এশা, যেমনটা সবাই তোমাকে ভাবে তুমি তেমনটা নও। তোমারও মন আছে। আর দেখো, এতে আমি তুমিও সুখে থাকবো, আর অয়ন ভাবিও। জানো, মেয়েটা সেই ছোটবেলা থেকে কষ্ট পেয়েই আসছে, এখন একটু সুখে থাকবে। দেখতেও মাশাল্লাহ অয়নের সাথে বেশ মানিয়েছে। অয়নও ওকে খুব সুখে রাখবে দেখো। কথাগুলো ঈশাকে জড়িয়ে বলছিল ইমন। বলে যে কি ভুল করেছে তা পরেই টের পাবে। ইমনের কথাগুলো শুনে যেন ঈশার গা জ্বলে যাচ্ছে। এ মেয়েকে আমি কিছুতেই সুখী হতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। আর অয়ন, ওকেও আমি শান্তিতে থাকতে দেব না। বিষিয়ে তুলব দুজনের জীবন। মনে মনে বলেই ইমন থেকে সরে আসলো এশা। এশা, তুমি এখানে বসো, আমি 5 মিনিটে আসছি, তোমায় নিয়ে শপিংয়ে যাব। এশা মাথা নাড়াতেই কেবিন থেকে বেরিয়ে গেল ইমন। আশেপাশে তাকাতেই হুট করে সামনে এসে পড়ল মাহিন। অদ্রি, আলিফ। অদ্রি আর আলিফ 3 দিন হলো দেশে ফিরেছে। ওরা দুজনও ইমন, মাইন, অয়নের স্কুল লাইফের বন্ধু। অদ্রি হিন্দু সম্প্রদায়ের আর অলিফ মুসলিম, তাই কেউ তাদের সম্পর্ক মেনে নেয়নি। আলিফ অদ্রিকে বিয়ে করে নিয়ে যায় সৌদি আরব। অদ্রি দেশেই ইসলাম গ্রহণ করেছিল, তবে এখন সে খুবই ভালো করে চলাফেরা করে, নামাজ পড়ে সে। এতে তার স্বামীও তার উপর সন্তুষ্ট। 4 বছর পর দেশে আসলো তারা। অদ্রির মা বাবা দুজনেই এখন মুসলমান হয়েছেন। সমাজ থেকে তাদের দূর করে দিলেও তাদের কোনো আক্ষেপ নেই। আর তাই আলিফের পরিবারও মেনে নেয় তাদের সম্পর্ক। কাল মাহিনের সাথে দেখা হয়। তারপর মাহিন আর ইমন হতে সবটা জানতে পারে। ইমনকে দেখেই মাহিন বলে ওঠে, তোর কাজ শেষ, তুই এখন বিয়ের বন্দোবস্ত কর। কিন্তু এশাকে এতটা মিথ্যা বলা উচিত হয়নি। যদি জানতে পারে অয়ন ওকেই ভালোবাসে আর ওই দিন ওর সাথে আমার কিছুই হয়নি, প্রমাণ সব ফেক, তখন? অত ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। অদ্রি বলে উঠে, আচ্ছা এখন যা তোরা, আমরা আসছি। মাইন ইমনকে উদ্দেশ্য করে বলে। আশফি, তিশা, রিনু এসেছে অয়নদের বাসায়। স্কুল থেকে গাড়ি করে চলে এসেছে। ফ্রেশ হয়ে খেতে বসে। দুপুর প্রায় পেরিয়ে গেছে। অনেকক্ষণ বসে গল্প করছে চারজন। মায়া তার ছোটবেলাকার কথা বলছে, কিভাবে সে দৌড়াদৌড়ি করে খেলতো। রিনু তাই শুনে বায়না ধরেছে বাগানে খেলবে। আশফি, তিনাও রাজি হয়ে যায়। তারাও সেই ছোটবেলায় কবে খেলেছে মনে নেই। মায়াকে রাজি করানোর জন্য প্রচেষ্টা চলছে। রাবিয়া জাবিন মন থেকে মায়াকে মেনে নিয়েছে এ অল্প কদিনেই, কোনো বৃহৎ সারমর্ম ছাড়াই।
কেন জানি না সে মায়ার সাথে তার জীবনের বেশ মিল খুঁজে পায়। মায়াকে দেখলেই যেন সব অত্যাচার করার কথা ভুলে যায় তিনি। মেয়েটাই যে এমন মায়ায় বাঁধানো, কিন্তু পরক্ষণেই নিজের ছেলের খুশির কথা ভেবে প্রকাশ করতে পারে না তিনি। কি নিয়ে এত কথা হচ্ছে শুনি? হাতে বাদামের বাটি নিয়ে রুমে ঢুকতে ঢুকতে বলল রাবেয়া বেগম। দেখো না মামনি, ভাবি খেলতেই চাচ্ছে না, বলছে বড় হয়ে গেছি, খেলা যাবে না। কিছু বলো তো। রিনু খাট থেকে উঠে এসে বলল, হ্যাঁ তাই তো, আমরাও বড়, আমরাও খেলতে চাচ্ছি, কিন্তু ভাবি রাজি হচ্ছে না। আশফি তিশা একসাথে বলে ওঠে। খেলার কথা শুনেই রাবেয়া বেগমের শৈশবের কথা মনে পড়ে যায়। তার মা রেজিনা আহমেদ ও তার সাথে খেলতো। বাবা মারা গেল কম বয়সে, তার বিয়ের পর মাটাও মারা গেল স্ট্রোক করে। খালামণি তিশা বলে উঠল, হ্যাঁ হ্যাঁ বল। মা বসুন না। মায়া মাথায় কাপড় টেনে খাট ছেড়ে উঠে এসে বলল, না বসবো না, চল সবাই আমার সাথে বাগানে। কেন রিনু? প্রশ্ন করে উঠল। দেখি কি করি। রাবেয়া বেগম হেসে বলল। রাবেয়া বেগমের পেছনে ওরা চারজন গেল বাগানে। বাগানে আসতেই রাবেয়া বেগম কোমরে শাড়ি গুজল। শোনো মেয়ে, বাড়ি তোমার শ্বশুর নেই, কোমরে শাড়ি গুজে নাও, খেলতে সুবিধা হবে। রাবেয়া বেগমের কথায় যেন মায়া আশ্চর্যের সপ্তম আকাশে পৌঁছে গেল। কি শুনছো না? হ্যাঁ হ্যাঁ বলেই শাড়ি গুজে নিল মায়া। কি খেলতে চাচ্ছ তোমরা? বলতো। রাবেয়া বেগম সবার উদ্দেশ্যে বললেন। সবাই চিৎকার করে উঠল, খুশিতে মামুনি তুমিও জয়েন করেছো আমাদের সাথে। তিশা হেসে বলল, হ্যাঁ আমি এখন ফিট আছি, ভালো খেলতে পারি। তা বলো কি খেলবে? বউছি সবাই সমস্বরে বলল। সেই ছোটবেলায় আমরা খেলতাম, এখনো এ খেলা চলেই না। রাবেয়া বেগম বলল। মনে মনে খুব হাসছে মায়া, যেন আবার সেই শৈশবে ফিরে গেছে। আজ তার খুব গর্ব হচ্ছে। কজনার শাশুড়ি এভাবে মিশে ছেলে বউয়ের সাথে, ভেবেই আনন্দ হচ্ছে তার। ভাবনার ছেদ ঘটল রিনুর কথায়। কিন্তু আমরা খেলবো, তবে আমরা তো 5 জন খেলবো। কি করে? রিনু বলল, মুন্নিকে নেওয়া যায়। মায়া বলল, মুন্নি ওর বড় বোনের বাসায় গেছে, তুমি হসপিটালে যাওয়ার পরপরই। ও, তাহলে মন খারাপ করে বলল আসবি। সাবিনা বেগম উপর থেকে সবটা দেখছিল। এ অবস্থায় খেললে হিতে বিপরীত হতে পারে, তবে তার যে মন খুব চাইছে, তাই অত শত না ভেবে নিচে নেমে এলো। আমিও খেলবো। সাবিনা বেগমকে পেয়ে সবাই হাসিতে ফেটে পড়েছে। দুদল গঠন করা হলো। সাবিনা বেগম আসফি তিশা একদল, আর মায়া রাবেয়া বেগম আর রিনু একদল। হাসি উল্লাসে বউচি খেলা শুরু হলো। আদনান সাহেব বাড়ি এসেছে। নিজের রুমে যে একবার চোখ বুলিয়ে নেয়, ড্রয়িং রুমেও নেই, রুমেও নেই। গেল কই? রাবেয়া রাবেয়া বলে দুবার ডাকতেই চেঁচামেচির শব্দ কানে এলো আদনান সাহেবের। বারান্দায় যেতেই দেখলো বাগান থেকে শব্দ আসছে, খেলছে সবাই। আদনান সাহেব থ মেরে দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে খেলা দেখছে। কিছুক্ষণ পর অয়নও বাসায় ঢুকে গাড়ি থেকে নেমেই চেঁচামেচির শব্দ পায়। একদল জিতেছে তার উল্লাস। বাগানের দিকে দেখতে দেখতে উপরে উঠে আসে, নিজের রুমের বারান্দায় যায়, তাকিয়ে দেখতে থাকে খেলা। অয়নের রুমের উপরতলায়, আদনান সাহেবের রুম নিচতলায়। তবে আদনান সাহেবের রুমের বারান্দায় কেউ আসলে তা অয়নের বারান্দা থেকে দেখা যায়। অয়ন খেলা দেখছে আর মিটমিট করে হাসছে। বাহ, না চাইতেও শব্দটা অয়নের মুখ থেকে বেরিয়ে আসে। মায়ের দল এক গেম দিতেই চেঁচিয়ে ওঠে আদনান সাহেব। বাগান পর্যন্ত সেই শব্দ না পৌঁছালেও অয়ন তা শুনতে পায়। বাবাও খেলা দেখছে, দেখেই হেসে ওঠে অয়ন। সাবিনা বেগম আস্তে করে বাড়ির দিকে চলে আসে। সবার চোখ এড়িয়ে দ্রুত পায়ে রুমে চলে আসে।